এ বলে আহান এক মুহূর্ত দেরি না করে ওইখান থেকে প্রস্থান করে। ইয়ানা আহানের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে বলে, আপনাকে বোঝা খুব কঠিন মিস্টার চৌধুরী। আপনি বলেন ভালোবাসেন না, কিন্তু আপনার কথাগুলো হৃদয়ে গেঁথে যায়। কেন এমন করছেন? আপনার দেয়া এই কয়েকদিনের কষ্ট আমি কখনো ভুলতে পারবো না মিস্টার অগ্নি চৌধুরী। কি নামে আপনাকে ডাকবো বলুন তো? হিংস্রতায় গ্রাস করা অগ্নি চৌধুরী নাকি আহান চৌধুরী? আহান নামক ব্যক্তিটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু অগ্নি চৌধুরী হিংস্রতার বেড়াজালে আহান নামক ব্যক্তিটা বিলীন হয়ে গেছে। আসাদ হোসেন তারা হসপিটাল থেকে ঢাকা ব্যাক করেন। হসপিটালের সবকিছু ইউভি একা হাতে সামলেছে। রুয়ানা আর তার বাবা মাকে আগলে রেখেছে। বাবার অসুস্থতায় রুয়ানা প্রচুর ভেঙে পড়েছিল। বাবার বোনের এরকম অবস্থা হয়তো মেয়েটাকে নিস্তেজ করে দিয়েছে। যে মেয়েটা কথা বলে সবাইকে মাতিয়ে রাখত, আজ সেই নিশ্চুপ শুধু চোখের পানি ফেলছে। রুয়ানার চোখের পানি ইউভির ভিতরটা ছাড়খাড় করে দিয়েছিল, তবুও যথাসম্ভব নিজেকে আটকে রেখে সবাইকে আগলে রেখেছে। আর তার পিছনেও আহানের হাত। আসাদ হোসেন এখন মোটামুটি সুস্থ। ইভি ওনাকে দেখতে এসেছে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনার শরীর কেমন আছে এখন? আসাদ হোসেন দীর্ঘশ্বাস ফেলে বলে, যারা আমার সুখে থাকার মেডিসিন তারা হলো আমার মেয়ে। এখন যারা এ- এখন যখন তারাই ঠিক করে নেয়, আমি কিভাবে কি ঠিক করি বলো? আসাদ কিছু বলতে যাবে, তার তার আগেই একজন বলে উঠল, আপনার আদুরের দুলালি একদম ঠিক আছে আব্বাজান, একটা আঁচড়ও লাগতে দেয়নি। আসাদ হোসেন আর ইউভি পিছনে ফিরে তাকায়, দেখে আহান দাঁড়িয়ে আছে। আসাদ হোসেন বলে ওঠে, তুমি? আমার মেয়ে কোথায়? আহান ভিতরে ঢুকতে ঢুকতে বলে, কি আব্বাজান, বাড়ির বড় জামাই বিয়ের এই প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, কই একটু জামাই আপ্যায়ন করবেন তা না করে মেয়ে নিয়ে জেরা করছে। ভেরি ব্যাড, ডিড নট এক্সপেক্ট দ্যাট। আহানের কথা শুনে আসাদ হোসেনের চোয়াল শক্ত হয়ে আসে। আহানের দিকে তাকিয়ে বলে, রসিকতা করতে নিশ্চয়ই আসনি, নিজের কোনো স্বার্থের জন্যই এসেছো নিশ্চয়ই। কি জন্য এসেছো? আহান আসাদ হোসেনের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে ইউভি আহানের দিকে তাকিয়ে ইশারা করে যাতে কোনো উল্টাপাল্টা কথা না বলে। এমনি উনি মেয়ের দুঃখে কাতর। আহান ইউভির ইশারাকে উপেক্ষা করে বলে, একদম ঠিক ধরেছেন আব্বাজান, আমি স্বার্থের জন্য এসেছি। আসাদ হোসেন আহানের দিকে তাচ্ছিল্যভাবে তাকিয়ে বলে, সেটা আমি বুঝতে পেরেছি, এখন কেন এসেছো সেটা বলো। আহানের সোজা সাপটা উত্তর, আসলে কি বলুন তো, বউ শুধু কান্নাকাটি করে তার বাবা কেমন আছে, তাই আমার একমাত্র শ্বশুর আব্বাজানকে দেখতে আসলাম। বউকেও নিয়ে আসতে পারতাম, কিন্তু ভয়ে আনিনি, যদি রাস্তার ধুলাবালি ওর শরীরে লাগে। আসাদ হোসেন আহানের কথায় কপট রাগ দেখিয়ে বলে, রসিকতা করো না তুমি আমার সাথে। এক সপ্তাহ হয়ে গেছে ওর সাথে কোনো খবর নেই। তুমি কিভাবে বুঝবে পিতৃত্বের অনুভূতি আর চিন্তা? যেদিন নিজের সন্তানের বাবা হবে ওই দিন আমার অবস্থান বুঝতে পারবে। আহান তাচ্ছিলের হাসি দিয়ে বলে, সেই সুযোগ কখনো আসবে না। তাহলে বউকে গিয়ে বলবো তার বাবা একদম ঠিক আছে, বড় গলায় কথা বলতে পারে, একদম সুস্থ। তাহলে এখন আসি। ঠিক তখনই সেলিনা হোসেন এসে বলেন, কি বলছো তোমরা, চলে যাবে মানে? আর তুমি বাড়ির জামাই, এই প্রথমবার এসেছো, এইভাবে খালি মুখে ফিরে যাওয়া ঠিক না। আহান ডিভাইন থেকে উঠতে উঠতে বলে, আপনার মেয়ের সাথে মারামারি করব না কেন? জামাই আপ্যায়ন করলো না আমায়, তাই নিশ্চিন্তে থাকুন। এই বলে আহান ইউভি চলে যায়। সেলিনা হোসেন স্বামীর দিকে তাকিয়ে বলে, বাড়ির জামাই এসেছে এই প্রথম, কিন্তু সে খালি মুখে ফিরতে হলো, সাথে ইউবি বাবাও কিছু খেলো না। আসাদ হোসেন স্ত্রীর দিকে কপাল কুচিয়ে তাকিয়ে বলে, কি হয়েছে বলো তো তোমার? যেই ছেলেটার কারণে আজ আমাদের এই অবস্থা, মেয়েটার সাথে যদি দেখা করতে না পারি, মেয়েটার সাথে দেখা করতে পারছি না, সে খেয়ে যায়নি বলে এইভাবে আফসোস করছো? সেলিনা হোসেন স্বামীর সামনাসামনি বসে বলে, দেখো মানছি আহান অনেক ভুল করেছে, ইয়ানাকে পাওয়ার উপায়টা ভুল ছিল, কিন্তু তুমি ভাবো সে যদি ইয়ানাকে ভালো না বাসতো
তাহলে কি এত কিছু করতো? আর তাছাড়া আমার মেয়ে, ও তো ঠিক আছে, হয়তো কোনো কারণে ও ইয়ানাকে বাইরে আনছে না। তোমার অসুস্থতায় সমস্ত খেয়াল রেখেছে ইউবির মাধ্যমে। তাহলে ছেলেটা খারাপ কোন দিক দিয়ে? আসাদ হোসেন অবাক চোখে তাকিয়ে বলেন। এ কথা তুমি বলছো সেলিনা? সেলিনা হোসেন কান্না করতে করতে বলেন। আমি আর কি বলতে পারি? আমি তো মা, সন্তানকে খুশি দেখলেই আমার খুশি। এখন আমরা যদি স্বাভাবিক না হই তাহলে কি আমরা আমাদের মেয়েকে দেখতে পারবো না? বলে ডুকরে কেঁদে দিলেন। রায়ান আসামির মতো বসে আছে, তার সামনে ইউভি আর আহান কপাল কুঁচকে তাকিয়ে আছে। ইউভি নিজের হাসি নিয়ন্ত্রণে রেখে রায়ানকে ঠাট্টা করে বলল, তুই একটা মেয়েকে নিয়ে রিক্সা ভ্রমণ করলি রায়ান। তোর আবার নারীর সঙ্গ কবে থেকে ভালো লাগতে শুরু করলো? রায়ান ইউভির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, অনেক দিন ধরে রিক্সায় উঠি না, তাই একটু উঠতে ইচ্ছে করছিল। এখন পাশে যদি মেয়ে থাকে, এখন আমি কি করব? পাশের মেয়েটা সম্ভবত সুমু ছিল, তাই না? রায়ান আহানের দিকে চোখ বড় বড় করে তাকায়, তারপর আশ্চর্য হয়ে বলে, ও, ওইটাও জানোস? আহান বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, না, জানবো কিভাবে? তুই তো বোরকা পরা ছিলি, তাই দেখিনি, কিন্তু সুমুকে দেখেছি। রায়ান আহানের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। তুই যদি সুমুকে ভালোবাসিস তাহলে বলে দে। রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বলতে চাই, কিন্তু ভয় হয় যদি ভুল বুঝে। ও আর 5টা মেয়ের মতো না। আহান খাপছাড়া ভাব নিয়ে বলে, ভুল বোঝার কি আছে? ভালোবাসিস তাই বলেছিস। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে জোর করে বিয়ে করে ফেলবি। রায়ান আর ইউভি আহানের দিকে চোখ বড় বড় করে তাকায়। রায়ান বলে, এটা একমাত্র তোর দ্বারাই সম্ভব। শ্বশুর শাশুড়ির মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করে নেওয়া, এটা আমি পারবো না। আহান মুখে বিরক্তি নিয়ে বলে, তোর মতো আহাম্মক কেন ভালোবাসতে গেলি? যখন সামান্য একটা মেয়েকে নিজের ভালোবাসার কথা বলতে পারিস না, সেই জন্য এইসব ভালোবাসা আমি জাস্ট নিতে পারি না, অসহ্য লাগে। রায়ান আহানের দিকে ঠাট্টা সুরে বলে, মামা, তুমি ভালোবাসো কিন্তু বুঝতে পারছো না। জোর করে বিয়ে করে বাসর করে ফেলছিস আর বলছিস ভালোবাসিস না। আহান রায়ানের দিকে তাকে এক ভুরু উঁচু করে বলে, বাসর রাতে তুই আমার রুমে ডিভানে বসে বসে বাসর দেখছিলি বুঝি? ইউভি আহানের দিকে তাকিয়ে আহত সুরে বলে, তার মানে তোর বাসর হয়নি, তুই পাক্কা ভার্জিন। আহান মোবাইলে স্ক্রল করতে করতে উত্তর দেয়। হুম। রায়ান কান্নার অভিনয় করে বলে, এত কিছু করে বিয়ে করে শেষে কিনা বাসর করতে পারলি না নাকি? কষ্ট তোর ভাই, জোর করে বাসরটাও করে ফেলতি। আহান ইউভির দিকে তাকিয়ে বলে, ওর নাটক বন্ধ করতে বল, মেজাজ গরম হচ্ছে, নয়তো এখানেই শ্যুট করে দিয়ে যাব। রায়ানও চুপ হয়ে যায়, অনেক কষ্টে নিজের হাসি আটকিয়ে রাখছে। নারী বিদ্বেষী ছেলে এক নারীর মায়ে জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছে না ও। তাদের কথার মাঝেই আহানের মোবাইলে ফোন আসে। আহানের চোয়াল শক্ত হয়ে আসে, রাগে তার শরীর কাঁপা শুরু করে। অগ্নি চৌধুরীর কথাকে অমান্য করার শাস্তি তো তাকে পেতে হবে। শরীফ আমিন ভালো ভেবে বুঝিয়েছিলাম মেয়েগুলোকে ছেড়ে দিতে, মেয়েগুলোর জীবন নষ্ট না করতে। আজ তার পাপের সাম্রাজ্যের সমাপ্তি ঘটবে। রাতে ডিনার টেবিল সাজিয়ে বসে আছে ইয়ানা, তারপর সবাই নিজেদের মতো খেয়ে উপরে চলে যায়। ইয়ানা আহানের জন্য খাবার নিতে নিতে বলে, বড়লোক বাবার বখাটে ছেলে পরিবারের সাথে বসে খায় না কেন? খেলে কি শরীরের অ্যালার্জি শুরু হয়? ছি, কি সব ঘাস পাতা খায়। যেমন মানুষ তার তেমন রুচি। ইয়ানা এসেও পিপি করতে করতে আহানকে জব্দ করার একটা ফোন দিয়ে আটে। মুহূর্তের মধ্যেই মুখে একটা রহস্যময়ী হাসি ফুটে ওঠে। ইয়ানা আহানের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু আহান রুমে নেই। একটু পরে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে পেছন ফিরে তাকায়। আহানকে দেখে ইয়ানার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে যায়। সুটামদেহী এই পুরুষের গায়ে টাওয়াল ছাড়া আর কিছুই নেই। শাওন নেওয়া সদ্য ভেজা শরীর কি আকর্ষণীয় লাগছে। ইয়ানা নির্লজ্জ বলেই ঘুরে দাঁড়ায়। কথাটা আহানের কানে যেতে দাঁত দিয়ে ঠোঁট চেপে হেসে বলে, হোয়াট হ্যাপেন্ড? হোয়াই নট লুক? দ্যাট ইজ অ্যাফ্রেড টু ফল ইন লাভ। আই এম গেস নাও। তাড়াতাড়ি তাকাও, হারি আপ। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলে, আগে নিজের গায়ে কিছু জড়িয়ে নিন, বেহায়া লোক।
আহান চুল ঠিক করতে করতে বলে, অভ্যাস করে নাও বেবি। এখন তো টাওয়েলটা আছে, সঠিক সময় আসলে টাওয়েলটাও থাকবে না। ইয়ানার কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। মানুষ কতটা নির্লজ্জ হলে এসব বলে, এটা মিস্টার অগ্নি চৌধুরীকে না দেখলে বোঝা যেত না। চুপ করুন আপনি, বেহায়া লোক। আমার আপনার জন্য খাবার আনাটাই ভুল হয়েছে। নিন, খেয়ে তাড়াতাড়ি আমাকে রেহাই দিন আপনার এইসব লাগাম ছাড়া কথা থেকে। আহান জামা পরতে পরতে বলে, আমার কাছ থেকে তোমার কোনো রেহাই নেই বেবি। তুমি অগ্নি চৌধুরীর অনুভবে আবদ্ধ হয়ে গেছো। সেই জায়গা থেকে বের হওয়া তোমার জন্য নিষিদ্ধ। ইয়ানা তার ছেলের হাসি দিয়ে বলে, হ্যাঁ, কালো দুনিয়ায় আবদ্ধ হয়ে গেছি। আহান আর কিছু বলল না। আহান খাবার মুখে দিতেই ওর পুরো মুখ লাল হয়ে যায়, চোখের পানি টিপ টিপ করছে। আহান রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইয়ানার দিকে তাকায়, দেখে সে মিটমিট করে হাসছে। আহানের সাথে চোখাচোখি হতেই হাসি থামিয়ে দেয়। আহান এবার বুঝতে পারে কাজটা কার। সেও খাবার ফেলে না দিয়ে খাওয়া শুরু করে। এক পর্যায়ে অতিরিক্ত ঝালে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ফর্সা হওয়ার দরুন পুরো মুখ লাল বর্ণ ধারণ করে। আহানের এই অবস্থা দেখে ইয়ানা ভয় পেয়ে যায়। ইয়ানা আহানকে ভয়ে ভয়ে পানি এগিয়ে দেয়। আহান পানি গ্লাসের দিকে তাকিয়ে ইয়ানার দিকে রাগি চোখে তাকায়, তারপর হাত থেকে পানি গ্লাসটা সজোরে ফেলে দেয়। ইয়ানা সামান্য কেঁপে ওঠে, পানির গ্লাসটা ভেঙে ফুলনে গড়াগড়ি খাচ্ছে। আহানের চোখ দুটি প্রচণ্ড রকম লাল হয়ে যায়। ইয়ানা একটা শুকনো ঢোক গিলে দ্রুত ফ্রিজ থেকে মধু এনে দেয়। আহান এক পলক মধুগুলের দিকে তাকিয়ে ইয়ানা হ্যাঁচকা টানে কোলে বসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইয়ানা চোখগুলো বড় বড় করে তাকায়। ইয়ানা কিছু বুঝে ওঠার আগেই আহান ইয়ানার অধর চুম্বনে ব্যস্ত হয়ে পড়ে। ইয়ানার ছোটার জন্য আহানের বলিষ্ঠ বুকে ধাক্কা দিতে থাকে। আহানের হাতের বিছন চলছে ইয়ানার শরীরে, কোমরে ভাজে ভাজে। ইয়ানা আহানের এই বেসামাল ছোঁয়ায় বারবার কেঁপে উঠছে। এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ঝালে। প্রায় 10 মিনিট পর আহান ইয়ানাকে ছেড়ে দেয়। কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। ঝালে ইয়ানার সারা মুখ ঝলসে যাচ্ছে। আহান ইয়ানার ঝাল হয়ে যাওয়া মুখের দিকে এক পলক তাকিয়ে আবার ঠোঁট দুটি আঁকড়ে ধরে, কিন্তু এবার কামড়ের দৃঢ়তা ছিল বেশি। ইয়ানা কামড়ের ব্যথায় বারবার কুকড়িয়ে উঠছে। একে তো ঝালে পুরো মুখ ঝলসে যাচ্ছে, তারপর আহানের এই কামড়ানোর বেসামাল চুম্বনে অত্যাচার। এই বুঝি প্রাণ পাখিটা ওড়াল দিবে। আহান প্রায় 10 মিনিটের মধ্যে ছেড়ে দেয়। ছাড়া পেতে দুজনে জোরে জোরে শ্বাস টানে। আহান তর্জনী আঙ্গুলের উল্টো দিক দিয়ে নিজের ঠোঁটজোড়া মুছে ইয়ানার দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। নিজে একটু মধু খেয়ে ইয়ানাকেও খাইয়ে দেয়। এখন একটু ঝাল কমেছে। ইয়ানা এবার হিংস্র বাঘির ন্যায় খেপে ওঠে। আহানের দিকে তাকিয়ে রেগে বলে, নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, এইভাবে কেউ চুমু খায়? পুরো ঠোঁট রক্তাক্ত করে ফেলেছেন। আমার ঠোঁটকে কি নিজের বাপের সম্পত্তি মনে করেন? যখন তখন হামলা করেন। আহান ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, নাউজুবিল্লাহ, তুমি আমার বাপের সম্পত্তি হতে যাবে কেন? তুমি তো একান্তই আমার সম্পত্তি। এই একটুতেই যদি এত হাইপার হয়ে যাও তাহলে কিভাবে হবে বেবি? যেদিন অগ্নি চৌধুরী নিজের সমস্ত ভার ছেড়ে নিজের মধ্যে তোমাকে বিলীন করবে, তখন কি করবে? তখন সামলাতে পারবে তো? এখন থেকে অভ্যাস করে নাও। ইয়ানা নিজের কান চেপে ধরে চিৎকার করে বলে, চুপ করুন আপনি, বেহায়া পুরুষ। নির্লজ্জতার একটা পরিসীমা থাকে, কিন্তু আপনার মধ্যে মিনিমাম লজ্জাটুকু নেই। আহান এক সাইডে দাঁতে দাঁত চেপে হেসে বলে, নিজের বউয়ের সামনে লজ্জাশীল সেজেছে কোন মহাপুরুষ শুনি? আমার দাদা নির্লজ্জ ছিল বলে আমার বাবা হয়েছে, আমার বাবা নির্লজ্জ ছিল বলে আমি হয়েছি। এখন আমি সাধু শাস্তে যাব কেন? আর তাছাড়া এখন থেকে প্রতিদিন খাবার এইভাবে ঝাল মিশিয়ে আনবে। এখন থেকে রোজ ঝাল খেয়ে এই অমৃতটা পান করব। ইয়ানা নিজেকে নিজে মেরে ফেলতে ইচ্ছে করছে। নিজের পাতানো ফাঁদে নিজে ফেসেছে। কি দরকার ছিল এই সাইকোর খাবারে ঝাল মেশানোর? আসাদ হোসেন আজ কয়েকদিন যাবৎ অফিসে যেতে পারছেন না, ফলে অনেক কাজ জমা হয়েছে। তাই আজ বাড়িতে বসে বসে কাজ শেষ করছেন। এখন আগের থেকে মোটামুটি সুস্থ। রুয়ানা আগের মতো চঞ্চলতা নেই। হঠাৎ করেই কেমন জানি শান্ত হয়ে গেছে। রুয়ানা কোচিংয়ে যেতেই ইউভি দেখা পায়। ইউভিকে দেখেই মুখে হাসি ফুটে ওঠে। দৌড়ে ইউভির কাছে গিয়ে বলে,
ইউভি ভাইয়া, আমার আপু কেমন আছে? ও ভালো আছে তো? আহান ভাইয়া কিছু করেনি তো আমার আপুর সাথে? রুয়ানার চোখে পানি টলমল করছে। ইভি রুয়ানার ভয়েস পেয়ে ওর দিকে ফিরে তাকায়। অষ্টাদশী কান্না মিশ্রিত কথা শুনে বুকটা ধক করে ওঠে। ইউভি ইয়ানার দিকে আশ্বস্ত সুরে বলে, তোমার আপু একদম ঠিক আছে, কিছু হয়নি ওর। যতদিন আহান বেঁচে আছে ততদিন তোমার আপুর কিছুই হবে না। রুয়ানা মুখটা মলিন করে বলে, কবে আপুর সাথে দেখা করতে পারবো? প্লিজ ভাইয়া, আপনি একটু আহান ভাইয়াকে বলেন না, আমি আপুর সাথে দেখা করতে চাই। আপনি তো ওনার বন্ধু, তাই না? আপনার কথা নিশ্চয়ই শুনবে। ইউভি কিছুটা বিরক্ত হয়ে রুয়ানার মুখের দিকে ভাইয়া ডাক শুনে বিড়বিড় করে বলে, এমনভাবে ভাইয়া রেখেছো যেন মায়ের পেটের আপন ভাই। তারপর রুয়ানার দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, তুমি তোমার বোনের সাথে অবশ্যই দেখা করবে। আমি নিয়ে যাব তোমাকে। রুয়ানা খুশিতে মুখ চিকচিক করে ওঠে। অতিরিক্ত খুশিতে বিবেক বুদ্ধি হারিয়ে ইউভিকে হাক করে বলে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বলেই রুয়ানা ওইখান থেকে প্রস্থান করে কোচিংয়ের উদ্দেশ্যে। আর এইদিকে ইউভি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এক অষ্টাদশীর গলা শুকিয়ে যাচ্ছে, এক অষ্টাদশীর বুকে ঝড় তুলে চলে গেল। পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে। না, নিজের সুপ্ত অনুভূতিকে আয়ত্তে আনতে হবে। গাড়ির সাথে হেলান দিয়ে দু হাত দিয়ে নিজের চুল খামচে ধরে জোরে জোরে শ্বাস টানে। ইউভি রুয়ানাকে এক পলক দেখার জন্য তার কোচিং সেন্টারে এখান দিয়ে এসেছিল, কিন্তু যাকে দেখে মন শান্ত করতে এসেছিল সে আবার দ্বিগুণ অশান্ত করে দিয়ে গেল। একটা পরিত্যক্ত গোডাউনে উল্টো হয়ে ঝুলে আসে তিনজন বিশালদেহী পুরুষ। একজন মধ্যবয়স্ক হয়ে উঠলেও বয়সের ছাপ এখনও অনুপস্থিত। লোকগুলো নিচে রয়েছে টকবক করা ফুটন্ত পানি আর সালফিউরিক অ্যাসিড। লোকগুলো উলঙ্গ অবস্থায় অজ্ঞান হয়ে উল্টো ঝুলে আছে। দেখে বোঝাই যাচ্ছে নির্দয়হীন টর্চারের শিকার হয়েছে। সামনে আহান চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ধারালো চাকু দ্বারা নিজের কপাল ঘেঁষছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। জানোয়ারদের এত অত্যাচার করেও কিছুতেই শান্তি পাচ্ছে না। পাশে আরিফ দাঁড়িয়ে আছে ভর্ত দৃষ্টি ফেলে। এত বড় রুম জুড়ে আর কেউ নেই, বাইরে বডিগার্ড পাহারা দিচ্ছে। আরিফ একবার জ্বলন্ত ব্যক্তিগুলোর দিকে তাকায়, সাথে সাথে নাক মুখ কুঁচকে দৃষ্টি সরিয়ে নেয়। নিজের ছেলে হয়ে অন্য ছেলের উলঙ্গ দৃশ্য দেখার মতো নির্লজ্জ সে নয়। সে তো আর দয়ামায়াহীন পাষণ্ড অগ্নি চৌধুরী নয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওর মতো এখন একজন সৎ সরল ভালো ছেলে এইসবে সাহায্য করছে। আহান চেয়ারে বসা অবস্থায় নিচের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে, আরিফ, জানোয়ারদের জ্ঞান ফেরা তাড়াতাড়ি। জ্ঞান না ফিরলে প্রয়োজন হলে ফুটন্ত গরম পানি শরীরে ঢেলে দে। দে উইল সি দ্য ভায়োলেন্স অফ অগ্নি চৌধুরী টুডে। আজ তারা অগ্নি চৌধুরীর হিংস্রতা দেখবে। আরিফ আমতামতে করে বলে, তার কোনো প্রয়োজন নেই স্যার, আমি ঠান্ডা পানি ঢালছি। আহান আরিফের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, তোর ও কি এদের মতো উল্টো বোঝার শখ জাগছে? কথাটা কানে যেতেই আরিফ ভয়ে থমকে যায়। সারা শরীর কাঁপাকাঁপি শুরু করেছে। কাঁপা কাঁপা গলায় বলে, কেন স্যার? আন দাঁতে দাঁত চেপে বলে, কতবার বারণ করেছি আমাকে স্যার না ডাকতে, কথা কানে যায় না বেয়াদব? আরেকবার যদি স্যার বলে ডেকেছিস আই সোয়ার আরিফ, এই সালফিউরিক অ্যাসিডে তোকে নিঃশেষ করব। আরিফ আহানের হুমকিতে ভয় পেয়ে যায়। এই সাইকোকে বিশ্বাস নেই, যা খুশি করতে পারে। তারপর মাথা নিচে নামিয়ে বলে, সরি ভাই। তারপর আরিফ লোকগুলোর শরীরে ঠান্ডা পানি ঢেলে দেয়। লোকগুলো জ্ঞান ফিরতেই অস্পষ্ট ভাষায় পানি চাওয়া শুরু করে। আহান তার ছেলের হাসি দিয়ে বলে, তোদেরকে যদি পারতাম দুর্গন্ধময় রক্ত খাওয়াতাম, কিন্তু আমরা আজ অন্য টর্চার সেলে আছি, যেখানে রক্ত নেই। যেই পৌরসত্বের কারণে এত মেয়ের জীবন নষ্ট করেছিস, আজ সে পৌরসত্বের বলি দিব। আজ শরীফ আমিন অনেকগুলো মেয়েকে ইন্ডিয়া পাচার করে দিতে যাচ্ছিল।
তাদেরকে এর আগে ওয়ার্ন করা হয়েছিল, কিন্তু অনেক টাকা বাজেটের লোভে পড়ে আহানের কথাকে অমান্য করে এক প্রকার আহানের থেকে লুকিয়ে পাচার করছিল। তাই আহান কথাটা আরিফ থেকে জানা মাত্রই মেয়েগুলোকে উদ্ধার করতে চলে যায়। আহান পাচার রুমে ঢুকতে দেখে 3টা পুরুষ 3টা মেয়েকে পাল্টে পাল্টে এক এক করে রেপ করছে। তার মধ্যে শরীফ আমিন ছিল একজন, যে কিনা টাকার জন্য নিজের বউকে অন্য লোকের কাছে বিক্রি করে দেয়। আহান তাদের এই অবস্থায় দেখে মাথায় রক্ত চেপে বসে। তাদের করে মেয়েগুলোকে উদ্ধার করে, সাথে অন্য মেয়েদেরও পাচারের হাত থেকে বাঁচিয়ে পুলিশের হেফাজতে দিয়ে দেয়। কিন্তু 3জন ধর্ষককে নিজের হেফাজতে নিয়ে আসে। একজন যে কিনা টাকার জন্য নিজের বউকে আর মেয়েকে অন্য পুরুষের কাছে বিক্রি করে যায়। দ্বিতীয়জন নিজের বোনকে দিয়ে প্রতিনিয়ত দেহে ব্যবসা করাচ্ছে। আর তৃতীয়জন নিজের শালীকে রক্ষিতা বানিয়ে রেখেছে, প্রতিনিয়ত মেয়েটাকে ফিজিক্যাল টর্চার করে ধুকে ধুকে মারছে। আর তাদের বাড়ির মা বোনেরা এই জানোয়ারদের ভয়ে কিছু বলতে পারছে না। লোকগুলো কান্নাকাটি শুরু করে ছোটার জন্য। আহান তাদের দিকে হিংস্র হায়নার মতো তাকায়। আহানের রক্ত জোড়া লাল চক্ষু দ্বারা বোঝা যাচ্ছে কতটা রেগে আছে তাদের উপর। আহান চেয়ার থেকে উঠে একজনের চুলের মুঠি ধরে হুঙ্কার দিয়ে বলে, মুক্তি চাই তোদের? যেদিন তুই নিজের শালীকে দিনের পর দিন ফিজিক্যাল টর্চার করেছিলি, তখন সেই ভয় কোথায় ছিল? নরখাদক, টাকার জন্য বউ মেয়েকে অন্যের ভোগবস্তু বানিয়ে দিলি। আর আজ মেয়েগুলো ঠিক সেইভাবে চিৎকার করেছিল ছুটার জন্য, কিন্তু তোরা উপভোগ করছিলি। তারপর ছেলেগুলোর গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। ছেলেগুলোর শরীর সাথে সাথে ঝলসে যায়। তারা এত অত্যাচার সহ্য করতে না পেরে আহানের কাছে প্রাণ ভিক্ষে চাওয়া শুরু করে। কিন্তু আহান নিজের আদিম খেলায় মত্ত। কিভাবে এদের নরকময় কষ্ট দিয়ে মারতে পারে। তারপর আহান হাতে প্লাস ছুরি আর চাপাতি নেয়, সেগুলোর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। এগুলো হাতে নিয়ে এগুতে থাকে, আর ছেলেগুলো ভয়ে ছটফট করছে আর চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইছে। কিন্তু আহানের অট্টহাসিতে পুরো দেওয়ালের কম্পনের সৃষ্টি করে। ঘন কালো জঙ্গলের পশুরাও নিশ্চুপ হয়ে গেছে আহানের সেই ভয়ঙ্কর অট্টহাসিতে। আহান প্লাস হাতে নিয়ে ওদের সামনে বসে বাঁকা হাসি দেয়। নিজের পুরুষত্বের খুব শক্তি তোদের, তাই না? কি হবে যদি এটাই না থাকে? তারপর চাপাতি আর প্লায়ার্স দিয়ে এক এক করে সবার অন্ডকোষ দেহ থেকে আলাদা করে ফেলে মুহূর্তের মধ্যে পুরো ফ্লোর রক্তাক্ত হয়ে পড়ে। লোকগুলোর চিৎকার জঙ্গলের মাটি পর্যন্ত কেঁপে উঠছে। লোকগুলো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহানের রাগ যেন আরও বেড়ে গেল। পরপর সে তাদের অজ্ঞান অবস্থায় পরপর শ্যুট করে দেয়। লোকগুলো গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিঃশ্বাস ত্যাগ করে। আহান এবার তাদের দিকে থুতু দিয়ে বলে, তোদের আরো ছটফট করা উচিত ছিল, তাহলে নির্দোষ মেয়েগুলোর আত্মা শান্তি পেত। তারপর লাশগুলোকে এক এক করে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে দেয়। রাতের কাটা ঠিক 1:45। এমন সময় কারোর ফোনের শব্দে সুমুর ঘুম ভেঙে যায়। সুমু ঘুম চোখে দেখে এটা এই নাম্বার, যে নাম্বারে ব্যক্তির সাথে এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। সুমু বিরক্ত হলেও মুচকি হাসি দিয়ে ফোন রিসিভ করে ওই পাশ থেকে। সরি এত রাতে ফোন দিয়ে বিরক্ত করার জন্য। আসলে একটা কথা বলার ছিল, তাই ফোন দিয়েছি। সুমু কপাল কুঁচকে বলে, কি কথা? ওই পাশ থেকে। কাল তাহলে আমরা দেখা করি। সুমু একটা হাসি ফিয়ে বলে, অবশ্যই, কেন নয়। আপনার সাথে তো শুধু ফোনে কথা হয়েছে, কখনো দেখিনি। এই সুযোগে দেখাও হয়ে যাবে। তাহলে বলুন কোথায় আসতে হবে? ওই পাশ থেকে। তাহলে ইন মেরিডিনের এখানে আসো। সুমু চোখ বড় করে তাকায়, তারপর গলা ঝেড়ে বলে, 5 স্টারে কেন? আমরা পারলে কফি শপেও দেখা করতে পারি। ওই পাশ থেকে। আমার ইচ্ছে তাই। সুমু একটা নিঃশ্বাস ঝেড়ে বলে, ওকে। সুমু রেস্টুরেন্টে ফোনকৃত ব্যক্তিটির বদ্ধ করা একটি সিটে বসে অপেক্ষা করছে, কিন্তু ব্যক্তিটি এখনও আসেনি। আশ্চর্যের বিষয় হলো এত বড় 5 স্টারে এই তলায় কেউ নেই। পুরো রুম ফাঁকা, পুরো তালায় কাঁচা ফুল দিয়ে ডেকোরেশন করা, সিটের চারপাশে ক্যান্ডেল দিয়ে সাজানো। সুমু কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তার চিন্তার প্রহর ঘটে কারোর সুমধুর কণ্ঠে, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, এই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি,
দূরে তবু দূরে কেন থাকতে পারিনি, আমি আজও বলিনি। কাছে এসে কেন কাছে আসতে পারিনি, আমি আজও বলিনি। তোমার আমার প্রেম আমি আজও ভুলিনি। গান গেয়ে লোকটা সুমোর সামনে এসে হাঁটু গেড়ে এক গুচ্ছ ফুলের তোড়া নিয়ে বসে। সুমো শুধু আশ্চর্য হয়ে হাঁ করে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। অবাক হয়ে বলে, রায়ান আপনি? রায়ান একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি। সুমো রায়ানকে ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে বলে, কিন্তু রায়ান এইসব কি? আমি একজনের সাথে দেখা করতে এসেছি। রায়ান সুমোর চোখে চোখ রেখে বলে, আমার কণ্ঠস্বর কি তুমি আজও অনুবাদ করতে পারো না সুমো? আজও বুঝি উঠেনি আমার আবেগ মিশ্রিত কথা। সুমো কপাল কুঁচকে বলে, অর্থাৎ ফোনের ওই পাশের ব্যক্তিটি আপনি ছিলেন? আবারও প্রতারণা? সুমোর গলা কাঁপছে, কথা বলতে পারছে না, বারবার অধর ভিজাচ্ছে। রায়ান অপরাধী ন্যায় মাথা নিচু করে বলে, আমি তোমার সাথে প্রতারণা করতে চাইনি, কিন্তু কি করব, তোমার সাথে কথা না বলে থাকতে পারতাম না। তোমার কণ্ঠস্বর শোনার জন্য আমার হৃদয় তৃষ্ণাতদের মতো ছটপট করত। ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি, ঠিক ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে একজন আরেকজনের জন্য প্রাণ দিতে পারে। তুমি হবে কি আমাদের বাচ্চার ছেলে মেয়েদের দাদি নানি? বলে রায়ান মিনতি দৃষ্টি নিক্ষেপ করে, কিন্তু সুমো ছিল নীরব। সে তো চায়নি কেউ তার মায়াই পড়ুক, সে তো ভালো মেয়ে নয়। রায়ানের মতো একজন ভালো মানুষ ওকে ডিজার্ভ করে না। অন্ধকার জীবনকে ঠেলে দৌড়ে দিয়ে ও আবার নতুন করে বাঁচতে শুরু করেছিল, কিন্তু সেই অন্ধকার কেন আজ ওর পিছু ছাড়ছে না? না, এটা হতে পারে না। আমি একটা ছেলের জীবন নষ্ট করতে পারি না। সুমোর ভাবনার প্রহর ঘটে রায়ানের কাঁপা কাঁপা কণ্ঠ শুনে। বলো না সুমো, ভালোবাসো আমায়? আমি আর অপেক্ষা করতে পারছি না। তৃষ্ণাতদের মতো গলা শুকিয়ে আসছে বারবার। অপেক্ষা জিনিসটা যে বড্ড কষ্টদায়ক সুমো। সুমো রায়ানের দিকে এক নজরে তাকিয়ে নিজের মনকে শক্ত করে নেয়। যা কিছু হোক, রায়ানের পাগলামুখে সায় দেওয়া যাবে না। তারপর শক্ত গলায় বলে, এসব কি রায়ান? একবারও দেখেছেন আপনার প্রতি আমার কোনো অনুভব? আমাকে কিছু জিজ্ঞাসা না করে এসব করা আপনার একদম ঠিক হয়নি। আমি আপনাকে বন্ধু ভাবতাম, আর আপনি কিনা আমাকে নিয়ে এসব ভাবেন। আসলে আপনি তো অগ্নি চৌধুরীর ওই প্রাণপ্রিয় বন্ধু। রায়ান সুমোর এই উত্তরটা একদম আশা করেনি। ও তো ভেবেছিল সুমোকে ভালোবাসে, তাই তো আজ বিয়ের প্রপোজাল করেছিল। রায়ানের চোখ ছলছল করছে, এই বুঝি চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়বে। রায়ান কান্না মিশ্রিত কণ্ঠে বলে, সুমো, কেন ভালোবাসা যায় না আমাকে? আমি কি খুব খারাপ? বলো, তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমি মাফ চেয়ে নেব। রায়ানের এই কাঁপা কাঁপা কণ্ঠ সুমোর ভিতরটা শেষ করে দিচ্ছে। কাঁপা কাঁপা হাতে রায়ানকে বসে থেকে দু বাহু ধরে দাঁড় করে, তারপর মিথ্যে হাসি দিয়ে বলে, আপনি খারাপ নন রায়ান, আপনি খুব ভালো একজন ব্যক্তি। শ্রদ্ধা করি আমি আপনাকে, কিন্তু আমাকে আপনি ডিজার্ভ করেন না। আমি ভালো মেয়ে নই, খুব খারাপ। আমি এতটা খারাপ যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার অতীত আপনি জানেন না। আপনি আমার থেকে আরো ভালো মেয়ে ডিজার্ভ করেন। সুমন লাস্ট কথাগুলো বলতে গিয়ে গলা কাঁপছিল, প্রচুর কান্না আসছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ রায়ান, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। খুব খুব ভালোবাসি আমি আপনাকে। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি নিজেরও জানা নেই, কিন্তু আমি নিরুপায়। আমার মতো মেয়ে আপনার জীবনসঙ্গী হওয়া প্রাপ্য নয়। আপনি অনেক অনেক ভালো মেয়ে পাবেন। কিন্তু কথাগুলো মনেই থেকে গেল, প্রকাশিত হলো না রায়ানের কাছে। সুমো ঠোঁট চেপে নিজের কান্না নিয়ন্ত্রণ রাখছে। রায়ান সুমোর হাত দুটি নিজের হাতে আবদ্ধ করে বলে, না সুমো, তোমার চেয়ে ভালো মেয়ে আমার জন্য আর কেউ নেই। জানতে চাই না তোমার অতীত কী ছিল, তুমি কেমন ছিলে, কিন্তু আমি বর্তমান দেখতে পারছি সুমো। খুব ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সুমো রায়ানের আবদ্ধ থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, একজন কলঙ্কিত মেয়েকে বিয়ে করবেন আপনি রায়ান, যার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগে আছে? রায়ান অবিশ্বাস্য নজরে তাকিয়ে বলে, মানে কি বলতে চাইছো তুমি? সুমো এবার কান্না করতে করতে বলে,
মানে আমি কলঙ্কিত রায়ান। আপনি কি বুঝতে পারছেন না আমার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগে আছে? কোনো ছেলে একজন কলঙ্কিত মেয়েকে বিয়ে করতে চায় না, আর আপনিও নিশ্চয়ই চাইবেন না। তাই প্লিজ আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আসি, ভালো থাকবেন। তারপর সুমু চোখের পানি মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। একবার যদি পিছনে তাকাতো তাহলে বুঝতে পারতো কেউ একজন ছলো ছলো কান্না মিশ্রিত চোখে তার পানি চেয়ে আছে। রাত 11টা ছুঁই ছুঁই। ঠিক তখনই দরজা খোলার শব্দে ইয়ানা নেত্র মেলে তাকাই, দেখে আহান এলোমেলোভাবে রুমে ঢুকছে। ইয়ানা এক পলক তাকাতে চোখাচুকি হয়, কিন্তু আহানের চোখগুলো ছিল ভীষণ লাল। ইয়ানা নাক মুখ কুচকে দৃষ্টি সরিয়ে নেয়, তারপর বিছানা থেকে নেমে নিচে যাওয়ার জন্য উদ্যত হয় খাবার আনতে, কিন্তু দরজার কাছে যেতেই কারোর হ্যাসকা টানে সরে আসে। আহান ইয়ানাকে দেওয়ালের সাথে চেপে ধরে বড় বড় শ্বাস টানে। ইয়ানা আহানকে পরখ করে বুঝতে পারে খুব ক্লান্ত, তারপর বিরক্তি নিয়ে বলে, কি হচ্ছেটা কি? কাল তো বাড়ি আসেননি, আর আজ এসে এইভাবে হাঁচড়াহাঁচড়ি করছেন কেন? আন এক বুড়ো উঠে মুচকি হাসি দিয়ে বলে, মিস করছিলে বুঝি? ইস, লোকটাকে মুচকি হাসি দিলে কি অপূর্ব লাগে, কিন্তু লোকটা সারাক্ষণ কেমন গম্ভীর হয়ে থাকে। একটু হাসলে কি হয়? ইয়ানা নিজের চিন্তা ভাবনা নিয়ে নিজে বিরক্ত হয়। কি ভাবছিল এসব? এই দানবের হাসি নাকি সুন্দর? ওয়াক। তারপর আহানের দিকে তাকিয়ে বলে, ও হ্যালো মিস্টার মিস করব তাও আপনাকে? ভাবলেন কিভাবে? আজে বাজে চিন্তা থেকে দূরে থাকুন ভাই। হোয়াট? ভাই? কে তোমার ভাই? আর তুমি আমাকেই মিস করবে? আর একটা কথা, তোমার ফ্রেন্ডের জন্য যদি আমার রায়ানের কিছু হয় আমি কিন্তু ছেড়ে দিব না। ইয়ানা অবাক হয়ে বলে, মানে কোন ফ্রেন্ড? আনের সোজা সাপটা উত্তর। সুমু, আজ রায়ান ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু ও রিজেক্ট করে দিয়েছে। ইয়ানা অবাক হয়ে বিড়বিড় করে বলে, রায়ান ভাইয়া আমাদের সুমুকে প্রপোজ করেছে? ও নো, আজ সুমুকে কে সামলাবে? কি করছে কে জানে মেয়েটা। তারপর আহানের দিকে তাকিয়ে বলে, হয়তো ভালোবাসে না তাই রিজেক্ট করে দিয়েছে। তাহলে আপনি এত কাল সাপের মতো ফুসফুস করছেন কেন? সুমু রায়ান ভাইকে চাই না তাই রিজেক্ট করছে। আহান ইয়ানার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে। ইয়ানা কাপা কাপা কণ্ঠে বলে, কোথায়? আহান চোখ বন্ধ করে বলে, অ্যাক্সিডেন্টে রক্তাক্ত অবস্থায় গাড়িতে পেয়েছি। যেই ছেলে কোনোদিন অ্যালকোহল নেয় না আমাকে হাজারবার বারণ করত, কিন্তু আজ সে বাড়ি গিয়ে অ্যালকোহল সেবন করে এসেছে। ইয়ানা ভীত কণ্ঠে বলে, অ্যাক্সিডেন্ট? কেমন আছে এখন রায়ান ভাইয়া? ঠিক আছে তো? হসপিটালে আছে এখন, ইউভি আছে সাথে। আর তোমার বান্ধবীকে বলে দিও রায়ানের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না। তারপর আহান ওয়াশরুমে শাওয়ার নিতে চলে যায়। ইয়ানা শুধু ভাবছে কি হচ্ছে এইসব, কেন হচ্ছে? জীবন গোলাতে এমন না হলেও তো পারতো। হঠাৎ করে টেবিলের ওপর আহানের ফোনটার উপর চোখ যায়। যে করে হোক আম্মুর সাথে কথা বলে সুমুর ব্যাপারে জানতে হবে। ইয়ানা একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে কাপা কাপা হাতে ফোন তোলে, কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়া। ইয়ানা বিরক্তি নিয়ে বলে, তারপর একের পর এক পাসওয়ার্ড দিতে থাকে। ভুলভাল পাসওয়ার্ড দেওয়ার জন্য সেকেন্ড চলে আসে। ইয়ানা ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে তাকিয়ে সেকেন্ড শেষ হওয়ার অপেক্ষা করছে। সেকেন্ড শেষ হতেই ইয়ানা ভাবতে থাকে, এইভাবে পাসওয়ার্ড দিলে হবে না, ভাবতে হবে কি দিতে পারে। তারপর মাথায় একটা বুদ্ধি আসে, ওইটা প্রয়োগ করা মাত্রই সাথে সাথে খুলে যায়। অনুভবের সেহজাদি, কারণ আহান ইয়ানাকে বেশিরভাগ সময় এই সম্বোধন করে। ইয়ানা একটু দেরি না করে সেলিনা হোসেনের নাম্বারে ডায়াল করেন। কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ হওয়ার সাথে সাথেই ইয়ানা কাপা কাপা কণ্ঠে বলে, হ্যালো। ওপাশ থেকে, জি কে বলছেন? রুই, আমি ইনায়া। রুয়ানা কান্না করে বলে, আপু তুমি? আপু কেমন আছো তুমি? মা বাবা খুব চিন্তা করে তোমার নিয়ে। কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? কবে বাসায় আসবে তুমি? আমি সব দিক দিয়ে ঠিক আছি, ইনশাআল্লাহ বাসায়ও ফিরবো খুব তাড়াতাড়ি। এইসব কথা রাখ, আগে বল সুমু কেমন আছে? কি হয়েছে আপু, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? সুমু আপুকেও দেখলাম কেমন অন্যমনস্ক। দুপুর থেকে দরজা লাগিয়ে বসেছিল, তারপর আম্মু জোর করে খাইয়ে দিয়েছে।
এখন ঘুমোচ্ছে। ইয়ানা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর বলে, আব্বু আম্মু কেমন আছে রে? তারা খুবই একটা ভালো নেই আপু। আব্বু আগের মতো আমার সাথে দুষ্টুমি করে না, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। তুমি ছাড়া আমাদের পরিবার শান্ত হয়ে গেছে আপু। ইয়ানার বুকটা হাহাকার করছে। আজ ওর কারণে ওর পরিবারের মানুষগুলো ভালো নেই। ইয়ানা নিজের চোখের পানি মুছে রুয়ানাকে আশ্বাস দিয়ে বলে, রুই, আমি একদম ঠিক আছি। বাবা মাকে বলবি একদম চিন্তা না করতে। আর তুই তো সব সময় বলতি তুই আমার থেকে অনেক ভালো দায়িত্ব পালন করতে পারবি। তাহলে আজ আমার বড় বোন হয়ে দেখাতো। আজ থেকে বাবা মায়ের সব খেয়াল তুই রাখবি, কি পারবি না? রুয়ানা কান্না করতে করতে বলে, আপু এইগুলো তো মজা করে বলতাম, তুমি তো নিজেই তো আমাকে দেখে রাখতে। ইয়ানা আর কোনো কথা পারে না। যে কোনো সময় আহান চলে আসতে পারে। তারপর রুয়ানার উদ্দেশ্যে বলে, ঠিক আছে রুই, আমি তোর সাথে পরে কথা বলছি। সবার খেয়াল রাখিস। আল্লাহ হাফেজ। রুয়ানাকে কিছু বলতে না দিয়ে ইয়ানা ফোন কেটে দেয়। তারপর পিছনে ফিরে কারোর বলিষ্ঠ বুকে ধাক্কা খেয়ে আহ করে ওঠে। আহান কপাল কুঁচকে ইয়ানার দিকে তাকিয়ে থাকে। আহানকে দেখে ইয়ানা একটা শুষ্ক ঢোক গিলে। আল্লাহ, এই সাইকো কখন আসলো? তারপর নিজের ওষ্ঠজোড়া ভিজিয়ে বলে, আপনি? আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে বলে, আমি। কেন, কোনো সমস্যা? ইয়ানা হাসার অভিনয় করে বলে, কি যা তা বলছেন, সমস্যা হবে কেন? আহান ফোনের দিকে তাকিয়ে বলে, আমার ফোন তোমার হাতে কি করছে? ইয়ানা ফোনটা তাড়াতাড়ি করে আহানের হাতে দিয়ে বলে, অনেকদিন ধরে নিজের প্রাণপ্রিয় ফোনটাকে দেখি না তো, তাই আপনার ফোনটাকে হাতে নিয়ে তৃপ্তি মেটাচ্ছিলাম। তারপর আহানকে পাশ কেটে চলে যায়। আহান ফোনের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে পি করে বলে, ভালোই মিথ্যা বলতে শিখে গেছো। অনুভবের শেহজাদি অগ্নি চৌধুরীর চোখে চোখ রেখে মিথ্যে বলা আজকাল দেখি আমাকে খেয়াল করা শুরু করেছো। পাসওয়ার্ড জেনে গেলে, বাহ। তারপর আহান একটা বাঁকা হাসি দেয়। রাতের অন্ধকারকে দূরে ঠেলে আলোর সন্ধান মেলে। আহান জগিং করে এসে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকতে যায়, কিন্তু ওয়াশরুমের দরজা ভিতর থেকে বন্ধ করা। তারপর দরজার বাহির থেকে ঠান্ডা গলেই বলে, হিয়ানা, বেবি শাওয়ার নেওয়া হলে তাড়াতাড়ি বের হও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ইয়ানা বের হতে নিবে, এমন সময় ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। ওর জন্য আজ বাবা মার থেকে আলাদা। আজ আমিও দেখি কিভাবে শাওয়ার নেই। তারপর গলা ঝেড়ে বলে, সরি, আমার শাওয়ার নেওয়া এখনো শেষ হয়নি, আপনি এখন আসতে পারেন। আহান একটা তপ্ত শ্বাস ফেলে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো। তারপর কিছু একটা ভেবে কপাল কুঁচকে বলে, ওয়েট, তুমি তো শাওয়ার নিচ্ছ, তাহলে আমার ট্রায়াল রুম থেকে কণ্ঠ আসছে কেন? ওইখানে কি করছো তুমি? ইয়ানা চোখ বড় করে ফেলে। এই রে, সাইকো বুঝে ফেলো নাকি? তারপর জোরে জোরে বলে, পর্যবেক্ষণ করছিলাম, ভাবছিলাম এইখানে আজ থেকে সংসার করা শুরু করব। এটা ওয়াশরুম নাকি অলিম্পিকের মাঠ? আহান দাঁতে দাঁত চেপে বলে। ইয়ানা ভাবলেশীনভাবে বলে, সরি মিস্টার চৌধুরী, আমি এখন বের হতে পারবো না। আপনি অন্য ওয়াশরুমে যেতে পারেন। আপনার এত বড় রাজপ্রাসাদে তো আর একটা ওয়াশরুম না, তাই না? আরও আছে নিশ্চয়ই, ওইখানে যান। আহানের রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে। সামনে পেলে থাপড়িয়ে গাল লাল করে ফেলতো বেয়াদব মেয়ে। তারপর চিৎকার দিয়ে বলে, ইয়ানার বাচ্চা, তোকে বের হতে বলেছি আমি। ধারতারামি করলে জান খেয়ে ফেলবো। ইয়ানাও বাঘিনী নাই খেপে বলে, খুলবো না, কি করবি তুই? আহান দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস তো কম না আমাকে তুই সম্বোধন করছিস? সাহস থাকলে দরজা খুলে তেরামি কর। ইয়ানা আমতা আমতা করে বলে, তুমি করতে পারলে আমি করতে পারবো না কেন শুনি? আর দরজা খুলেও কথা বলতে পারি। আপনি আমাকে ভয় দেখান। আপনি জানেন আমি কার বউ? আহান কপাল কুঁচকে বলে, কার বউ তুমি? আমি তো জানতাম না। ইয়ানা একটা বড় শ্বাস নিয়ে বলে, আমি শয়তান, অ্যানাকোন্ডা, বাদর, মহিষ, লুচ্চা, বিশ্বাসঘাতক, ভণ্ড মিস্টার অগ্নি চৌধুরী ওরফে ভণ্ড আহান চৌধুরীর একমাত্র বউ। তাই আমাকে ভয় দেখাবেন না। আমার স্বামীর মহিষের মতো শক্তি। আহান তবদা লেগে যায়। কি বলো এইসব? সুনাম করলো নাকি দুর্নাম? এই মেয়ে আমাকে পাগল করে দিবে। অনেকক্ষণ পর্যন্ত আহানের কোনো সার শব্দ না পেয়ে ইয়ানা ভেবেছে আহান হয়তো চলে গেছে। এরপর আস্তে আস্তে করে দরজা খুলে উকি দিতে অনেকক্ষণ পর্যন্ত আহানের কোনো সার শব্দ না পেয়ে ইয়ানা ভেবেছে
আন হয়তো চলে গেছে। এরপর আস্তে আস্তে করে দরজা খুলে উকি দেয়। উকি দিতেই কারোর বলিষ্ঠ হাতের হ্যাসকা টানে শক্তপোক্ত বক্ষ গহ্বরে গিয়ে ধাক্কা খায়। হাতের মালিকের দিকে দৃষ্টি দিতে চোখ বড় বড় করে তাকায়। আন একটা বাঁকা হাসি দিয়ে ইয়ানার মুখের উপর আলতো করে ফু দেয়। তারপর বলে, কি যেন বলছিলে, আবার বলো তো। ইয়ানা নিজের শুষ্ক ঠোঁট জোড়া ভিজে আমতা আমতা করে বলে, আমি তো কিছুই বলিনি, আমি কি বলবো? আহান মুখটা একটু গম্ভীর করে বলে, এখন ঝগড়া করছো না কেন? তোমার স্বামী যেন কে? আমার স্বামীকে আমি কি করে বলবো জানি না আমি। আহান ইয়ানাকে নিজের সাথে মিশিয়ে বলে, বলবে না, তাই তো? ঠিক আছে, বলো না। এরপর আহান ইয়ানাকে পাজা কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইয়ানা আহানের দিকে চোখ বড় বড় করে তাকায়। তাড়াতাড়ি করে নিজের ঠোঁটগুলো দু হাত দিয়ে ঢেকে ফেলে। আহান ইয়ানার অবস্থা দেখে ঠোঁট চেপে নিজের হাসি আটকিয়ে রেখেছে। এরপর শাওয়ার নিচে দাঁড় করতেই ইয়ানা ছটফট শুরু করে। ঠোঁট উল্টে বলে, আমি মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছি, প্লিজ আমাকে ভিজিয়ে দেবেন না। আহানের সোজা সাপটা উত্তর, ভিজাবো না। যদি বলো তোমার স্বামীকে। ইয়ানা একটা মুচকি হাসি দিয়ে বলে, আপনার অফিসের তো দেরি হয়ে যাচ্ছে তাই না? আপনি শাওয়ার নিন, আমি খাবার নিয়ে আসছি। আহান ইয়ানার কপালে চুলগুলো কানের নিচে গুজে দিয়ে বলে, তুমি তো চাইছিলে যাতে আমার অফিসের দেরি হোক, তোমার সাথে সারাদিন রোম্যান্স করি। ইয়ানা নিজের দোকানে হাত দিয়ে বলে, নাউজুবিল্লাহ, আমি কেন এইসব চাইবো? সেটা তুমি জানো। এখন বলো তোমার স্বামীকে। যদি না বলো, বিলিভ মি, টু দ্য শাওয়ার অ্যাগেইন। ইয়ানা আহানের কথা শুনে মনে মনে ভাবে, কি কপাল আমার, ওনাকে জব্দ করতে প্ল্যান করি আর সেই ফাঁদে আমি বারবার বলি হই। তারপর আহান বলে, ঠিক আছে, বলবে না তো? তাহলে পুনরায় শাওয়ারের প্রস্তুতি নাও। ভেবেছিলাম অনুমতি নিয়ে সব করব, কিন্তু কি করার, বউ তো একটা ঘাটতেরা। আহানের কথা কানে যেতেই ইয়ানা সাথে সাথে বলে, আপনি আমার স্বামী। আহান গম্ভীর হয়ে বলে, হয়নি। স্বামীর সাথে আপনি শব্দটা ঠিক মানায় না, তুমি করে বলো। ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, আপনি আমার বড়, আমি কিভাবে তুমি সম্বোধন করব? একটু আগে যে বউ তুই সম্বোধন করছিল তার মুখে এসব মানায় না, তাই তাড়াতাড়ি বলো। ইয়ানা একটা তপ্ত শ্বাস ফেলে তারপর বলে, তুমি আমার স্বামী, মন শান্তি হয়েছে, এইবার ছাড়ো। আহান একটু রহস্যময়ী হাসি দিয়ে বলে, এইবার ঠিক আছে। তারপর ইয়ানা বোঝার আগেই ওর ঠোঁটে একটা গাঢ় চুম্বন খায়। ইয়ানা নিজের ঠোঁটে হাত দিয়ে আহানের দিকে বড় বড় চোখে তাকায়। আহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি এখন শাওয়ার নিব। যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে মাথা ঠিক রাখতে পারবো না, পরে কিন্তু আমার দোষ দেওয়া যাবে না। আই অ্যাম এ জেন্টাল বয়। ইয়ানার আগে ফুসফুস করতে করতে বের হয়ে আসে, বিড়বিড় করে বলে, জেন্টাল না ছাই, অসভ্য লুইচ্চা একটা। দুপুরে খাওয়া দাওয়া করে ইয়ানা দাদুমণির সাথে আড্ডা দিচ্ছিল। আহিয়া স্কুলে গেছে, দাদুমণি থেকে সবার কথা জানছিল। হঠাৎ করে আহানের মায়ের কথা জিজ্ঞাসা করতেই দাদুমণি চুপসে যায়। ইয়ানা দাদুমণির দিকে তাকিয়ে বলে, কি হলো দাদুমণি, ওনার মা এখন কোথায়? দাদুমণি একটা শ্বাস ছেড়ে বলে, খবরদার এই প্রশ্ন আমাকে করছো, কিন্তু ভুলেও আহান দাদুভাইকে যেন এইসব না বলো। ইয়ানা দাদুমণির কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে বলে, কিন্তু দাদুমণি কেন? মা হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা নিয়ামত, কিন্তু উনি ওনার মাকে এত ঘৃণা করে কেন? দাদুমণি নিজেকে আড়াল করে বলে, আজ এসব প্রশ্ন থাক, অন্যদিন তোমার সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু ভুলেও ও যাতে আহান দাদুভাইয়ের না জানে। ইয়ানা অন্যমনস্ক হয়ে ছোট্ট করে উত্তর দেয়, ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও, আমি রুমে যাই। ইয়ানা রুমে গিয়ে কিছু একটা ভেবে বেলকনি দিয়ে বাহিরে তাকায়। তারপর বিড়বিড় করে বলে, আজ তাহলে কোনো গার্ড নেই। মিস্টার অগ্নি চৌধুরী নিজের শিকারকে আজ বডিগার্ড ছাড়া রাখলেন, তাহলে এই সুযোগ বাইরে গিয়ে সুমুর সাথে দেখা করার। উনি আস্তে আস্তে রাত হবে, আমি এই সুযোগে সবার সাথে দেখা করে চলে আসতে পারবো। যেই ভাবা সেই কাজ। এরপর ইয়ানা বাড়ির চারপাশ ভালোভাবে দেখে একটা কালো রঙের বোরকা পরে নেয়। নিজেকে আবৃত করে সকল গার্ডদের নজর এড়িয়ে চৌধুরী মঞ্জিলের বাহিরে পা রাখে। এতদিন পর বাহিরের জগৎটাকে দেখে নিজেকে মুক্ত পাখি নাই লাগছে। আসাদ হোসেন বিভানে বসে নিউজ দেখছিল। ঠিক তখনই কলিং বেলের শব্দ পেয়ে রোয়ানাকে ডাক দিয়ে বলেন,
রুই, দেখো তো মা এসেছে। রোয়ানা দরজা খুলতে সামনে থাকা ব্যক্তিকে দেখে খুশিতে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলে, আপু। রোয়ানার চিৎকার শুনে সবাই দরজার দিকে তাকায়। এতদিন পর ইয়ানাকে দেখে সবাই খুশিতে কান্না করে দেয়। ইয়ানা এক এক করে আসাদ হোসেন, সেলিনা হোসেন আর সুমুকে জড়িয়ে ধরে। নিজের মেয়েকে এতদিন পর দেখে তারা আবেগে আপ্লুত হয়ে পড়ে। সেলিনা হোসেন দরজার দিকে তাকিয়ে বলে, কিরে মা, তুই কি একা এসেছিস নাকি জামাইও আসেনি? ইয়ানা মায়ের কথা শুনে চুপসে যায়। কি বলবে সে, যে আনকে না জানিয়ে চলে এসেছে। উনি তোমাদের মেয়েকে আসতে দেয় না মা। তোমাদের এক নজর দেখার জন্য চোরের মতো লুকিয়ে আসতে হয়েছে। না, এটা বলা যাবে না, শুধু শুধু চিন্তা করবে। এরপর ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, কি আম্মু, এতদিন পর মেয়ে আসলো, কই একটু আদর করবা, তা না করে জামাই জামাই করছো। আর তাছাড়া আমার হাতে বেশি সময় নেই, একটু পর চলে যাব। সবাই ইয়ানার দিকে আশ্চর্য হয়ে তাকায়। রোয়ানা মন খারাপ করে বলে, সে কি আপু, আসলেই তো এই মাত্র, তাহলে চলে যাবে কেন? সবাই রোয়ানার কথায় সম্মতি জানে। ইয়ানা সবার উদ্দেশ্যে বলে, চিন্তা নেই, আমি আবার আসবো। এখন ওনার অফিসের অনেক কাজ, তাই বাড়ি ফিরতে হবে। আর ওনার দাদিও অসুস্থ, তাই আজ থাকতে পারবো না। এরপর সুমুকে চোখে ইশারা করে উপরে যাওয়ার জন্য। ইয়ানা ফ্রেশ হওয়ার কথা বলে সুমুর সাথে সাথে উপরে চলে যায়, গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। সুমু ইয়ানাকে জড়িয়ে ধরে বলে, তুই জানিস আমরা তোকে কত মিস করি। এমন একটা দিন বাদ জানা তোর কথা হয় না। ইয়ানা সুমুর দিকে তাকিয়ে বলে, আকাশ, আয়াত, আরু, রায়ান তারা কেমন আছে? সুমু মন খারাপ করে বলে, তোকে ছাড়া ভালো নেই, খুব মিস করি। আগের মতো ভণ্ডামি করে না, একদম শান্ত হয়ে গেছে। আমাদের জীবনটা এমন কেন হলো? ইয়ানা সুমুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই কি রায়ান ভাইকে ভালোবাসিস? হঠাৎ ইয়ানার এমন প্রশ্নে ভরকে যায়। অন্যদিকে ফিরে বলে, কিসব বলছিস? আমি ওনাকে ভালোবাসতে যাব কেন? উনি আহান ভাইয়ের ফ্রেন্ড। ইয়ানা সোজা সাপটা প্রশ্ন। উনি তোকে প্রপোজ করেছিল, কিন্তু তুই অ্যাকসেপ্ট করিসনি। যদি ভালো না বাসিস তাহলে একদিনের শরীরের এই হাল হলো কেন? মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি, কান্না করতে করতে চোখের পাতাগুলো ফুলে গেছে। সুমু, তুই ভুলে যাস না একসাথে বড় হয়েছি, বন্ধু কম বোন হোস তোরা আমার। তাই বলছি, প্লিজ আমার থেকে অন্তত লুকাস না কিছু। সুমু ইয়ানাকে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। তুই জানিস ইনু, আমি ওনার যোগ্য নই। আমি ভালো মেয়ে নই। অন্য পুরুষের ছোঁয়া আছে আমার শরীরে। উনি আমার মতো মেয়েকে ডিজার্ভ করে না। আমার ভালোবাসা দিয়ে কি হবে ইনু? ইয়ানা সুমুর চোখে পানি মুছে দিয়ে বলে, তুই নিজেও জানিস ওই দিন ছেলেগুলো তোকে কিছু করতে পারেনি, তাহলে তুই কিভাবে কলঙ্কিত হলি? তুই কলঙ্কিত নয়, খারাপ ছিল ওই লোকগুলো। তাহলে ওদের অন্যায়ের শাস্তি তোরা কেন ভোগ করবি? রায়ান ভাইয়া খুব ভালো ছেলে সুমু, উনি আহানের থেকে পুরো আলাদা। হতে পারে আহানের বন্ধু, কিন্তু উনি খুব ভালো একজন ছেলে। উনি এখন হসপিটালে ভর্তি আছে। সুমু প্লিজ এইভাবে মুখ ফিরিয়ে নিস না। হসপিটালের কথা শুনে সুমুর বুক ধক করে ওঠে। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হসপিটাল? কিন্তু উনি হসপিটালে কেন? কাল তো উনি সম্পূর্ণ সুস্থ ছিল। তাহলে? ইয়ানা একটা গভীর শ্বাস ফেলে সবটা খুলে বলে। সুমু কান্না করতে করতে বলে, সব আমার জন্য হয়েছে। প্লিজ ইনু, আমাকে ওইখানে নিয়ে চল। আমি ওনাকে এক নজর দেখতে চাই। উনি খুব কষ্টে আছে। কাল ওনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। সুমুর অতিরিক্ত কান্নার ফলে নাকমুখ লাল হয়ে যায়। ইয়ানা সুমুর দিকে তাকিয়ে বলে, এত ভালোবাসা? কান্না করতে করতে একদম গাল মুখ টমেটো বানিয়ে ফেলেছিস। রায়ান ভাইয়া দেখলে তোকে টুপ করে খেয়ে ফেলবে। যা ফ্রেশ হয়ে আয়, তারপর আব্বু আম্মুকে কিছু একটা বলে বের হচ্ছি। সুমু ইয়ানার কথায় লজ্জায় পড়ে যায়। তারপর তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। এদিকে ইয়ানা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ করে হাসি থামিয়ে নিজের জীবন নিয়ে একটা তাচ্ছিলের হাসি দেয়। কতদিন পর এইভাবে হাসছে। এই 2 মাস তো হাসতেই ভুলে গিয়েছিল। হসপিটালে করিডোরে দাঁড়িয়ে আছে সুমু আর ইয়ানা। ইয়ানা যেহেতু নিজেকে অনুরূপে ডেকে রেখেছে, তাই ইউপি আর রায়ান ইয়ানাকে চিনতে পারেনি। ইয়ানা তার যখন হসপিটালে ঢুকতে যাবে, ঠিক তখন আহান গাড়িটি নিয়ে হসপিটাল থেকে বের হয়। রায়ান সুমুর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সুমু রায়ানের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে।
রায়ান ইউভির দিকে তাকিয়ে বলে, ইউবি, তুই একজনকে বলে দে যাতে কান্না না করে। তার কান্না একজনের হৃদয়ে তীরের ফলার মতো বিদ্ধ হয়। সে তো আর ভালোবাসে না, তাহলে কান্না করবে কেন? ইয়ানা এবার বলে, আচ্ছা আচ্ছা ইউভি ভাইয়া, চলুন আমরা বাইরে কফি খেয়ে আসি। কাবাব মে হাড্ডি হতে চাই না। ইয়ানা কণ্ঠ শুনে ইউভি আর রায়ান চমকে ওঠে। ইউভি ভয়ে একটা ঢুক গিলে বলে, ইয়ানা, তুমি এখানে কেন? আহান আসতে দিয়েছে তোমাকে? ইয়ানা তার ছেলের হাসি দিয়ে বলে, না ভাইয়া, উনি জানেন না আমি এখানে এসেছি। উনি তো আমাকে বনের পশুদের মতো বন্দি করে ফেলেছেন। নিজের বাবা মা বন্ধু কারোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু আজ রায়ান ভাইয়া আর সুমুর খবরটা পেয়ে নিজেকে আটকাতে পারলাম না। কিন্তু চিন্তা করবেন না, উনি জানতে পারবেন না। ইয়ানার ওই আত্মবিশ্বাস দেখে রায়ান ফুস করে একটা শ্বাস ছেড়ে বলে, ও অগ্নি চৌধুরী, এটা ভুলে যেও না। ওর উপর চোখ বাজ পাখির ন্যায় নিবিদ্ধ। ওর জীবন তোমার খবর জানবে না, এটা ভাবলে কিভাবে? তুমি জানো না, ছেলেরা যদি জানতে পারতো তুমি, তাহলে ওরা কি করতো কে জানে। ভাগ্য ভালো কিছু হয়নি। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, কি করতো? মেরে ফেলতো? আর এখন কি বেঁচে আছি নাকি? অন্তত অগ্নি চৌধুরী হিংস্র রাজত্বে থেকে মুক্তি পেতাম। আর আপনারা চিন্তা করবেন না, আমার কিছু হবে না। রায়ান কিছু বলতে যাবে, তার আগে ইয়ানা ইউভিকে নিয়ে কেবিন থেকে বের হয়ে পড়ে। সুমন রায়ানের পাশে বসে, কাঁপা কাঁপা হাতে রায়ানের হাতটা নিজের হাতের মুঠোয় করে ফুপিয়ে কেঁদে ওঠে। রায়ান সুমন স্পর্শ পেতে আবেগে নিজের চোখ দুটি বন্ধ করে নেয়। অনেক সময় নীরবতা কাটিয়ে রায়ান বলে, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন এসেছো এখানে? রায়ানের কথাই উত্তর না দিয়ে হাতের ক্যান্ডেলগুলোকে ছুড়ে দিয়ে বলে, কি করেছেন নিজের? এত বড় হয়েছেন, এখনো বাচ্চামো গেল না? সে নাকি আবার দেশের সিনিয়র গোয়েন্দা অফিসার আর্সেনাল রায়ান, যে নিজেকেই ঠিক রাখতে পারে না। রায়ান ইনোসেন্ট ফেস নিয়ে বলে, কি করব? যাকে বউ বানাতে চেয়েছিলাম সে আমাকে ভালোবাসে না। সুমন রায়ানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, সে যদি ভালো না বাসতো তাহলে কি আজ দেখতে আসতো? নাকি তার জন্য সারা রাত কান্না করতো? মানুষ প্রেমে পড়লে নাকি কবি হয়, কিন্তু আপনি তো দেবদাস হয়ে হসপিটালের করিডোরে পড়ে আছেন। রায়ান সুমুর দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলে, তার মানে তুমি আমাকেও ভালোবাসো আর আমার জন্যই কান্নাও করছো? চিন্তা করিও না, বিয়ের পর এমনি কবি হয়ে যাব। সুমন রায়ানের পাগলামি দেখে গম্ভীর হয়ে বলে। রায়ান সুমর হাত ধরে বলে, যদি সেই কথাটা তোমার চোখের পানির কারণ হয় তাহলে জানতে চাই না। সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তুমি যদি বলতে চাও তাহলে বলো। সুমন পুনরাবৃত্ত করলো সেই অন্ধকার অতীতের, যাকে পিছনে ফেলে নতুন করে বাঁচতে শুরু করেছে। বাবা মায়ের বিয়ের 4 বছর পর আমার জন্ম। বাবার রাজকন্যা ছিলাম, মায়ের চোখের মণি। বাবা মায়ের হাসি খুশির কারণ ছিলাম আমি, কিন্তু ভাগ্য সে হাসিটুকু আমার কপালে রাখেনি। বয়স মাত্র 7 বছর ছিল। ওই দিন জানতে পারি আমাদের ঘর আলো করে আবারও ভাই বোন আসবে। আমরা খুব আনন্দ ছিলাম। সে আনন্দ উপভোগ করতে আমরা একদিন সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলাম। 2 দিন খুব মজা উল্লাস করেছে। কিন্তু রায়ান, ওই দিন মনে হয় বাবা মায়ের সাথে আমার শেষ আনন্দ ছিল। আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেখানে হঠাৎ করে আগুন লেগে যায়। সুমর কথা বলতে গলা কাঁপছিল, তারপর নিজেকে সংযত রেখে আবার বলা শুরু করে। ওই দিন আব্বু আম্মু ওই রিসোর্টে ছিল। আমি গিয়েছিলাম আব্বুর এক বন্ধুর সাথে। হঠাৎ জানতে পারি রিসোর্টে আগুন লেগেছে। কান্না করেছিলাম প্রচুর। আমার কান্না দেখে আঙ্কেল আমাকে নিয়ে আসে, কিন্তু এসে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পুরো রিসোর্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। যেহেতু আগুনটা মাঝরাতে লেগেছিল, তাই সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। সবাই সজাগ হতে হতে পুরো রিসোর্ট অগ্নিকাণ্ডে জ্বলসে যায়। ভাগ্য আমার সহায় ছিল না রায়ান। মাত্র 7 বছর বয়সে বাবা মায়ের মৃত্যু দেখেছি। হারিয়েছিলাম আমার অনাগত ভাই অথবা বোনকে। কি দুর্ভাগ্য! আমার বাবা মায়ের লাশটাকেও দেখতে পারলাম না। রায়ান সুমন দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখেও পানি চিকচিক করছে।
রায়ান সুমুর দিকে তাকিয়ে বলে। তারপর সুমু নিজের চোখের পানি মুছে বলতে শুরু করে। তারপর বাবা মাকে হারিয়ে শহর থেকে গ্রামে চলে যায় মামার বাড়িতে। মামা আমাকে খুব আদর করত, কিন্তু মামি 2 চোখে সহ্য করতে পারতো না। নানা নানি বেঁচে নেই। খালামণিও খুব ভালোবাসতো। উনি মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যেতেন, কিন্তু মামির অত্যাচার আমার পিছু ছাড়েনি। মামা সারাদিন কাজে থাকতো, আর মামি সব কাজ করাতো, এইটা ওইটা নিয়ে খোঁটা দিত। সব কিছু মুখ বুজে সহ্য করতাম। যে মেয়ে কোনোদিন নিজের হাতে খায়নি, সেও রান্না করেছে, বাড়ির সব কাজ করেছে। যে বাবার রাজরানী ছিল, সে হয়ে গেল চাকরানী। দেখতে দেখতে আমি জেএসসি পরীক্ষা দিয়েছি। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, সেখানে বসে থাকতো আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে ও তার দলবল। ছেলেটার নাম ছিল জিসান। ওর নোংরা চোখে আমি পড়ে যাই। আমি স্কুল থেকে আসার সময় প্রতিদিন বিরক্ত করত। একদিন তার বাবা আর মাকে নিয়ে যায় মামার কাছে বিয়ে প্রস্তাব নিয়ে। মামা রাজি না হলে মামি ফুসলিয়ে রাজি করিয়ে নেয়। তারপর তার সাথে আমার বিয়ের কথা চলছিল। আমি শুনে যেন আকাশ থেকে পড়েছি। ও টাকার গরমে কত মেয়ের জীবন নষ্ট করেছে তার কোনো হিসেব নেই। আর আমার বয়স মাত্র 15 বছর ছিল। সম্পর্কের জটিলতা সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার। আমি মামা মামির পায়ে পড়েছিলাম যাতে বিয়ে না দেয়। পরে মামা আমার কান্না দেখে বিয়ে না করে দেয়। মামাও জানতো ছেলেটার চরিত্র ঠিক নেই। বিয়েতে না করায় জিসানের পুরুষত্বে আঘাত লাগে, তাই আমাকে হেনস্থা করার ছক কষতে থাকে। আমি একদিন স্কুল থেকে আসছিলাম, মাত্র 9-এ উঠেছি। সময়টা ছিল শীতকাল, কুয়াশা ঘেরা। সকালে হাঁটার সময় জঙ্গলের দিকে নজর যায়, কিছু একটা নড়ছে। যেহেতু শীতকাল ছিল, তাই এত সকালে চারপাশে মানুষ ছিল না। আমি ধীরে ধীরে জঙ্গলের দিকে উঁকি দেই, কিন্তু যা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ভয়ে শীতকাল থাকা সত্ত্বেও সারা শরীরে ঘাম চলে আসে। জিসান ও তার বন্ধুরা একটা মেয়েকে জোরপূর্বক রেপ করছিল। কি বীভৎস দৃশ্য! মেয়েটার সারা শরীরে জানোয়ারদের আঁচড়ের দাগ। মনে হয়েছে কুবড়ে কুবড়ে খেয়েছে নরপিশাচের দল। মেয়েটাকে একজনের পর একজন এসে রেপ করছিল। বয়সটা আনুমানিক 17 বছর হবে। এক পর্যায়ে মেয়েটা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। মেয়েটার নারীসত্তা লাল হয়ে গিয়েছিল পুরো মাটি। মেয়েটা অজ্ঞান হয়ে যাওয়ার পরও জানোয়ারগুলো ছেড়ে দেয়নি, নিজেদের ক্ষুধা মিটাচ্ছিল। আমি এইসব সহ্য করতে না পেরে মুখে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠি। আমার কান্নার শব্দ পেতেই তাদের দৃষ্টি আমার দিকে যায়। তখনই জিসান চিৎকার দিয়ে বলে, শালিকে ধর, ওর সাথে আমার অনেক হিসাব বাকি আছে। আজ তাহলে ওকেও উপভোগ করব। জিসানের বিয়ের প্রস্তাব অস্বীকার করা। জিসানের আদেশ পেয়ে ছেলেগুলো বিশ্রী হাসি দিয়ে আমার দিকে এগোতে থাকে। আমি ভয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। তারপর জিসান এসে আমার বাহু চেপে ধরে। আজ তোর শরীরকে ভোগ করব। শালি, আমার কথা অমান্য করিস। বিয়ে করলে অন্তত আমি একা ভোগ করে ছেড়ে দিতাম। এখন আমরা সবাই তোর দেহ নিয়ে খেলবো। আমি জিসানের কথা শুনে নিজের সজ্ঞানে আসি। তারপর ছোটার জন্য ছটফট করি। বারবার মেয়েটার ছটফট চোখে ভাসছিল। জিসান আমার শরীর থেকে জামা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলেছিল। তারপর ছেলেগুলো আমার দিকে এগিয়ে বাজেভাবে টাচ করতে জিসান ওদের উদ্দেশ্যে বলে, ও আমার নেশাময় মাল, তাই আগে আমি চেক করি, তারপর তোরা। তারপর ছেলেগুলো আমাকে ছেড়ে দেয়। জিসান আমার দিকে বিশ্রী হাসি দিয়ে জামার দিকে হাত বাড়াতে নেবে। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে কামড় বসিয়ে দিই। জিসান চিৎকার দিয়ে ওঠে, আমাকে এক কথায় থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয়। আমার দিকে এগোতে গেলে এক মুঠো বালি ওদের চোখে ছুঁড়ে মারি। ফলে লোকগুলো অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। আমি নিজের সম্মান আর ইজ্জত বাঁচিয়ে কোনো রকম ওইখান থেকে পালিয়ে আসি, কিন্তু আমি বাড়ি যেতে পারিনি। বাড়ির উঠানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি। সবাই ঘুম থেকে উঠে আমার এই অবস্থা দেখে। লোকজন বিশ্রী কথা বলা শুরু করে। কেউ কেউ বলছিল কি আকাম করে এসেছি, আমি নষ্টা, দুশ্চরিত্রা, আমাকে কেউ রেপ করেছে, আমি কলঙ্কিত হয়ে গেছি, আমাকে বিয়ে করবে কে? কিন্তু তারা একবারও তাকিয়ে আমার অবস্থা দেখেনি। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরে আমি এইসব শুনতে পেয়ে চিৎকার করে বলেছিলাম আমি ধর্ষিতা নই। তারপর জিসানের সব কিছু বললাম, কিন্তু তারা কেউ তাদের ভয়ে কিছু বলেনি, উল্টো আমাকে নিয়ে বাজে কথা বলেছিল। মামা এক পর্যায়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে নেয়। কোনো মতে মামাকে বাঁচিয়েছিলাম।
কিন্তু মামির কথা থেকে রেহাই পাইনি। লোকজনের এত কথা সহ্য করতে পারছিলাম না। একদিন রাতে বেরিয়ে পড়েছিলাম অজানা এক উদ্দেশ্যে। মায়ের কিছু গহনা বেচে চলে এসেছিলাম ঢাকা শহরে। শহরে কিছু চিনি না, পুরোটা অচেনা একটা জায়গা। ক্লান্ত হয়ে বসেছিলাম। ঠিক তখনই একটা মেয়ের বিড়াল এসে পড়ে আমার কাছে। মেয়েটা আমার সাথে এসে কথা বলা শুরু করে। তারপর মেয়েটার বাবা মা ওকে খুঁজতে খুঁজতে এখানে আসে। আমাকে দেখে মেয়েটির বাবা নানা প্রশ্ন করে। প্রথমে ভয়ে উত্তর দিতে না চাইলেও এক পর্যায়ে সব বলি। তারপর থেকে ওই মেয়েটার সাথে তার বাসায় উঠি। আশ্চর্যের বিষয় হলো সে মেয়েটা আর কেউ নয়, ইয়ানা ছিল। তারপর ইয়ানার সাথে ওর স্কুলে ভর্তি হই। আমি আরও একই ক্লাসে ছিলাম। সেখানে রুহান, আকাশ, আয়াত, আরু তাদের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। শুরু হয় আমার নতুন জীবন। বাবা মায়ের ভালোবাসা পাচ্ছিলাম। কালো জীবনকে ভুলে আলোর দিকে অগ্রসর হতে লাগলাম।